বেলা বাড়ার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি যে চারপাশে কিন্তু উৎসুক জনতার ভিড় বেড়েছে এবং এখন কিন্তু বাড়ছে, এমনটা কিন্তু আমরা লক্ষ্য করছি। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। দেশে ফিরতে চলেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। কয়েকদিনের মধ্যেই বঙ্গবন্ধু কন্যা ভিডিও বার্তার মধ্যে দিয়ে দেশবাসীকে তার পদ্মা পাড়ে ফেরার খবর দিতে পারেন। একের পর এক ঝটিকা মিছিল নিয়ে রাস্তায় নেমেছে নিষিদ্ধ হওয়া দলের নেতাকর্মীরা। টার্গেটে নেওয়া হয়েছে রাজধানী ঢাকাকে। এই এলাকায় 20 থেকে 30 লাখ মানুষ জড়ো করে সরকারকে বেকায়দায় ফেলতে চায় দলটি। উপদেষ্টারা রীতিমতো ক্ষুব্ধ ছিলেন ডক্টর ইউনূসের উপরে। বেশ কিছু উপদেষ্টা অনেকদিন ধরেই কিন্তু পদত্যাগের জন্য তাড়া দিচ্ছিলেন এবং তাদের কেউ কেউ বলছেন যে ডক্টর ইউনূসের জন্য আমরা এই বয়সে এসে কি এমন বিপদে পড়লাম, এখন কোথাও যেতে পারছি না। অনেক বছর পর একটা নির্বাচন হচ্ছে, এটা ডেফিনেটলি একটা মডেল। আমরা আশা করব আল্লাহ দিলে আপনাদের সবার দোয়া যেন নির্বাচনটা খুব ভালোভাবে হয়ে যায়। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, বেশি দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। দেশে ফিরতে চলেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। খবর তেমনই। সূত্রের খবর, কয়েকদিনের মধ্যেই বঙ্গবন্ধু কন্যা ভিডিও বার্তার মধ্যে দিয়ে দেশবাসীকে তার পদ্মা পাড়ে ফেরার খবর দিতে পারেন। সেটা কবে তা এখনো ঠিক হয়নি, তবে তিনি দেশে ফিরতে উদ্গ্রীব, সেটা তিনি তার ঘনিষ্ঠ মহলে জানিয়ে দিয়েছেন। বিশেষ করে গোপালগঞ্জের ঘটনার পর হাসিনা তা স্থির থাকতে পারেননি, কিন্তু ভারতীয় এজেন্সি থেকে তাকে পরামর্শ দেওয়া হয় এখনই বাংলাদেশে না যাওয়া তার পক্ষে মঙ্গল। হাসিনাকে একই পরামর্শ দিয়েছেন তার আত্মীয় পরিজনেরা। এখন দেশে ফিরলে প্রাণনাশের আশঙ্কা রয়েছে, ফলে আরো কয়েকদিন ভারতে থেকে গেলে ভালো হয়। মাত্র কয়েকদিন আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক হয় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের। আর এই বৈঠকের পরেই হাসিনা বুঝতে পারেন তার পাশে ভারত ছাড়াও রয়েছে আরো দুই রাষ্ট্র, চীন এবং রাশিয়া। 3 দেশের থেকে সব ধরনের সাহায্য তিনি পাবেন, সেটা দেশ গঠনই হোক বা তার রাজনৈতিক ব্যবস্থা, সব তারা সামলে নেবে। সূত্রের খবর, ভারত ছাড়া চীন ও রাশিয়া এই দুই দেশের দুই রাষ্ট্রনেতার সঙ্গে তার কথা হয়েছে। হাসিনা মানসিকভাবে দেশে ফেরার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন। তার আগে তিনি একটি ভিডিও বার্তা দেবেন। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গত 23 জানুয়ারি সাংবাদিক সম্মেলনে বলেন, বাংলাদেশের তরফে হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে অনুরোধ করা হয়েছে, তবে এই বিষয়ে সবিস্তারে বলার মতো সময় হয়নি। ঠিক পরের দিন সাংবাদিক সম্মেলন করেন বিদেশ সচিব বিক্রম মিশ্রে। তিনি বলেন, থাইল্যান্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের তদারকি সরকার প্রধান মোহাম্মদ ইউনূস বৈঠক করেন। বৈঠকে হাসিনার প্রত্যর্পণের বিষয়টি উঠে আসে। বাংলাদেশের তরফে হাসিনাকে সেদেশে ফেরত পাঠানোর অনুরোধ এসেছে। ইউনূসের সঙ্গে বৈঠকে অন্যান্য প্রসঙ্গ উঠে আসে। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নিপীড়ন, সেদেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, শান্তি এবং স্থিতিশীলতার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে একটি সূত্র বলছে, চিন্ময় বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য ইউনূসের কাছে আর্জি জানিয়েছেন। চিন্ময় কৃষ্ণ দাস জামিনের জন্য আবেদন করেছিলেন, যদিও তার জামিন আদালত খারিজ করে দিয়েছে। বাংলাদেশের যে একটা অবৈধ সরকার রাজত্ব চলছে তা গোটা বিশ্ব জেনে গিয়েছে। সরকার বিরোধী কেউ কোনো কথা বললে তাকে গ্রেপ্তার করা হচ্ছে। বুদ্ধিজীবীদের হেনস্থা বরদাস্ত করতে পারছেন না শেখ হাসিনা। দেশে ফিরলে এদের বিরুদ্ধে যত মামলা দায়ের করা হয়েছে সব মামলা খারিজ করে দেবেন। অন্যদিকে হাসিনা চাইছেন জনতার রায়ে ফের ক্ষমতায় ফিরতে। তার ইচ্ছে বা অনিচ্ছের ওপর ভারত কোনো জোরজবস্তি করতে নারাজ। তবে বঙ্গবন্ধু কন্যা স্বীকার করে নিয়েছে তার দীর্ঘ শাসনামলে অনেক কুকীর্তি হয়েছে, সেটা না হলেই ভালো হতো। তবে এই সব কুকীর্তির বিষয়ে তিনি কিছু জানতেন না, সব হয়েছে তাকে অন্ধকারে রেখে। তবে যারা এই কুকীর্তির সঙ্গে জড়িত ছিল তাদের আর কোনোদিন ক্ষমতায় দেখা যাবে না। তাদের ক্ষমতা ইতিমধ্যে ছাঁটাই করা হয়েছে। হাসিনা দেশে ফিরলে তাদের হয়তো দল থেকে বহিষ্কারের মতো কঠোর সিদ্ধান্ত নেবেন। একের পর এক ঝটিকা মিছিল নিয়ে রাস্তায় নেমেছে নিষিদ্ধ হওয়া দলের নেতাকর্মীরা। গত 8 দিনে ঢাকা সহ সারা দেশে শতাধিক ঝটিকা মিছিল হয়েছে, আর এই সবই হচ্ছে পরিকল্পিতভাবে। গোয়েন্দা সূত্র বলছে, দেশের অস্থিরতা করতে টার্গেটে নেওয়া হয়েছে রাজধানী ঢাকাকে। এই এলাকায় 20 থেকে 30 লাখ মানুষ জড়ো করে সরকারকে বেকায়দায় ফেলতে চায় দলটি। আর এই পুরো নেটওয়ার্কের কেন্দ্রবিন্দুতে আছেন সাইমা ওয়াজেদ পুতুল, যিনি দিল্লি থেকে বসে প্রতিটি কৌশলের উপর চোখ রাখছেন এবং দেশে থাকা নেতাকর্মীদের সরাসরি নির্দেশনা দিচ্ছেন। অপারেশন চক্রবালের অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, গাড়ি ভাঙচুর, বাজারে আগুন, বাসে ককটেল বিস্ফোরণ সহ নানা অপতৎপরতা সংঘটিত হচ্ছে।
ঢাকার মিরপুর, মোহাম্মদপুর, জিকাতলা সায়েন্স ল্যাব থেকে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী পর্যন্ত ছোট ছোট সেল গড়ে উঠেছে, যা কখনো ঝটিকা মিছিল, কখনো তাৎক্ষণিকভাবে বিক্ষোভ, আবার কখনো রাতের আধারে ককটেল বিস্ফোরণের মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর ভিতরে বিভাজন সৃষ্টি, সরকারি কর্মকাণ্ডে চাপ তৈরি এবং প্রান্তিক জনগণের মধ্যে আতঙ্ক ছড়াতে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন পলাতক পুলিশ কর্মকর্তারা। বিভিন্ন সামাজিক, ব্যবসায়িক ও ধর্মীয় সংগঠন বা প্ল্যাটফর্মের আড়ালে তারা গোপন যোগাযোগ বজায় রাখছে। তবে পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো ঝটিকা মিছিল প্রতিরোধ, প্যাট্রোলিং, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে। ডিএমপির উপকমিশনার ডিসি মোহাম্মদ তালিবুর রহমান বলেন, যেসব স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিত থাকে না তারা সেই স্থানগুলো বেছে নেয়, তবে মিছিল পরবর্তী ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু এখন দেখা যাচ্ছে মিছিলগুলো দীর্ঘতর হচ্ছে, সেখানে 1000-2000 লোক হচ্ছে। আমি কয়েকজনের সাথে কথা বলেছি যারা এইসব মিছিলে অংশগ্রহণ করেছে ঢাকায়, তারা আমাকে বললো যে ভাই আমরা শুরু করি হয়তো 50 জন 100 জন নিয়ে, কিন্তু আপনি বিশ্বাস করবেন না যে রাস্তায় আমরা যখন মিছিল নিয়ে নামি তখন রাস্তা থেকে চারিপাশে বানের জলের মতো লোকজন এটার সাথে যোগ দেয়। মানুষ বাস থেকে জয় বাংলা স্লোগান দেয়, ফুটপাত থেকে জয় বাংলা স্লোগান দেয় এবং মিছিলে যোগ দেয়। সুতরাং আমরা যে পরিমাণ লোক নিয়ে শুরু করি মিছিল কিন্তু আর সেই লোকে থাকে না, মিছিল দীর্ঘ হয়ে যায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। এই যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে এবং মিছিলে কারা অংশগ্রহণ করছে, আমরা যদি একটু ভিডিও ফুটেজ গুলো ভালো করে দেখি তাহলে দেখবো যে আপামর জনসাধারণ এখানে অংশগ্রহণ করছে। লুঙ্গি পরা মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা স্বতঃস্ফূর্তভাবে, তারা কিন্তু আওয়ামী লীগের ওইভাবে কোনো হয়তো সাংগঠনিকভাবে জড়িত না, কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তারা এখানে যোগ দিচ্ছে। সো এই যে স্বতঃস্ফূর্তভাবে মিছিল বাড়ছে এবং দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন আশেপাশে দাঁড়িয়ে আছে, তারা কোনো রকমের বাধা দিচ্ছে না। তো এই সব মিলিয়ে সরকারের মধ্যে একটা ব্যাপক ভীতির সঞ্চার হয়েছে। এই ভীতির প্রেক্ষিতে গতকাল যমুনায় একটা হাই লেভেল মিটিং হয়েছে, যেখানে 10 জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা ছিলেন, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, আমাদের আরো কয়েকজন, মোট 10 জন উপদেষ্টা ছিলেন। এখানে পুলিশের আইজি ছিলেন, আরো ডক্টর ইউনূসের বিশেষ সহকারী ছিলেন, সামরিক উচ্চপদস্থ কর্মকর্তাও ছিলেন। এবং সেই বৈঠকে, গতকালকের বৈঠকে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। এবং একটা জিনিস খুব লক্ষণীয়, সেই মিটিং এ উপস্থিত ছিলেন এই এমন একটা সূত্র আমাকে জানিয়েছে যে ডক্টর ইউনূসকে গতকাল এই বৈঠকে খুব বিমর্ষ অবস্থায় দেখা গেছে। সাধারণত তিনি এত বিমর্ষ থাকেন না এবং তার যে সিগনেচার স্মাইলটা, মুখে একটা হাসি লেগে থাকে, এই হাসিটা বেশ কয়েকদিন ধরে তার মুখে আর দেখা যাচ্ছে না। এবং উপদেষ্টারাও কিন্তু গতকাল বেশ ক্ষুব্ধ ছিলেন, তাদের কথাবার্তার টোন ডিফারেন্ট ছিল। তারা বলেছেন যে এইভাবে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয়, তারা যদি দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে না পারে, তাহলে আমাদের নিরাপত্তা কে দেখবে? মানে উপদেষ্টারা নিজেরাই তারা জিজ্ঞেস করছে এবং এই নিরাপত্তা নিয়ে অনেক কথা হয়েছে। একজন উপদেষ্টা খুব ক্ষুব্ধ হয়ে বলেছে, যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা না দিতে পারে তাহলে দরকার নেই, আমার নিরাপত্তা আমি নিজেই ঠিক করে নেব। তো এরকম সেখানে, এবং দু একজন উপদেষ্টা মানে ক্ষোভ জানিয়েছেন এ কারণে। এবং আমি খোঁজ নিয়ে জেনেছি বেশ কিছু উপদেষ্টা অনেকদিন ধরেই কিন্তু পদত্যাগের জন্য তাড়া দিচ্ছিলেন এবং তাদের কেউ কেউ বলছেন যে ডক্টর ইউনূসের জন্য আমরা এই বয়সে এসে কি এমন বিপদে পড়লাম, এখন কোথাও যেতে পারছি না। তো এই অবস্থায় গতকাল এই মিটিং এর ভেতরেই বলা হয়েছিল, এই যে মিছিল যায় সেখানে এই মিছিলগুলো ঠেকানো যাচ্ছে না একদম হুটহাট করে, এবং এই মিছিলের সংখ্যা আমি আগেও বলেছি যে বাড়ছে, সারা দেশে মিছিল হচ্ছে। তো সেখানে যে উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা যিনি ছিলেন, তাকে বলা হয়েছে যে এই মিছিল কেন ঠেকানো যাচ্ছে না। তিনি খুব স্পষ্ট করে বলেছেন যে রাস্তাঘাটে এইভাবে মিছিল ঠেকানো সেনাবাহিনীর কাজ না, এটা সেনাবাহিনী করতে পারবে না। তো এই উত্তরটা শুনেও ইউনূস গং বেশ ফ্যাকাশে হয়ে যান। তো এই গতকালকের মিটিং, এবং দেখবেন যে মিটিং এর পরে অ্যাজ ইউজুয়াল সেই ডাস্টবিন শফিক একটা প্রেস ব্রিফিং করেছে, কিন্তু গতকালকের মিটিংটা আদৌ খুব ভালো হয়নি। উপদেষ্টারা রীতিমতো ক্ষুব্ধ ছিলেন ডক্টর ইউনূসের উপরে, তার ব্যর্থতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এবং উপদেষ্টাদের তোপের মুখে পড়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও স্বরাষ্ট্র উপদেষ্টা যে সম্প্রতি বলেছেন যে এই পুজোয় মদ গাঁজার আসর বসানো যাবে না, সামনে আপনারা জানেন দুর্গাপুজো, আমাদের হিন্দুদের একটা বড় রকমের একটা বিরাট ধর্মীয় উৎসব। এটি আমরা দেশে থাকতে তো এটি আমরা সবাই একসাথে উদযাপন করতাম আমাদের হিন্দু বন্ধুদের সাথে। তো এই যে হিন্দুদের এই পুজোয় মদ গাঁজার আসর বসানো যাবে না, এই কথার মধ্য দিয়ে কি স্বরাষ্ট্র উপদেষ্টা বোঝাতে চেয়েছেন যে এই পুজো মানেই মদ এবং গাঁজার আসর বসে? এটি নিয়ে কিন্তু এই সম্প্রদায়ের ভেতরে ভীষণ ক্ষোভ সৃষ্টি হয়েছে। যাই হোক, এই উপদেষ্টাদের তোপের মুখে ভীষণ ম্রিয়মান হয়ে যাচ্ছেন দিন দিন ডক্টর ইউনূস। আমি জানি না নিয়তি তাকে কোথায় নিয়ে যাবে। একটা ষড়যন্ত্রের মাধ্যমে তিনি এসেছিলেন ঠিকই, কিন্তু 13 মাসের মাথায় তিনি লেজে গবরে করে ব্যর্থতার এমন অতল গহ্বরে পতিত হয়েছেন যে তার সারা জীবনের অর্জন এখন বিতর্কের মুখে। এবং আমার খুব মনে হয় যে ডক্টর ইউনূস যখন এই পদ থেকে বিতাড়িত হবেন বা চলে যাবেন, সারা পৃথিবীতে তিনি কি সেই সম্মানটা ফিরে পাবেন? আগের মতো কি তাকে আর মানুষ সম্মান দেবে?
আবারও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় কেন? বাংলাদেশ নিয়ে কোনো বিষয় আছে কি? এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। একটা জল্পনা ছিল যে পূজার আগে প্রধানমন্ত্রী কলকাতা বা পশ্চিমবঙ্গ সফর করবেন। এবার সেই খবরটা নিশ্চিত হওয়া গেল। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো রাজনৈতিক কর্মসূচিতে পশ্চিমবঙ্গে আসছেন না। তিনি আসছেন ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার ফোর্ট উইলিয়ামে একটি অনুষ্ঠানে এবং সেনাবাহিনীর সাথে বৈঠকে যোগদান করতে। কারণটা কি? হঠাৎ করে সেনাবাহিনীর সাথে, এবং তিনি বাইরে কোনো রাজনৈতিক কর্মসূচি, ফোর্ট উইলিয়াম ক্যান্টনমেন্টের বাইরে কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন না। এই অবস্থাটার খানিকটা জল্পনা কল্পনার জন্ম দিয়েছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশে। জানা যাচ্ছে যে আগামী সপ্তাহে কলকাতার সেনাবাহিনীর অনুষ্ঠানে যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার সঙ্গী অজিত দোভাল, এবং তাদের সাথে আসছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। তিনজনই যোগ দেবেন ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনীর অনুষ্ঠানে। অপারেশন সিঁদুরের পরে পশ্চিমবঙ্গে মোদী, দোভাল, রাজনাথের এই অনুষ্ঠানে যোগদান নিঃসন্দেহে বেশ গুরুত্বপূর্ণ। এবং এমন একটি সময় তারা সেনা অনুষ্ঠানে যোগ দিচ্ছেন যে সময়টিতে বাংলাদেশ শান্ত হয়নি, মাঝে মধ্যে উত্তপ্ত হচ্ছে, সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, পশ্চিমবঙ্গ সীমান্ত এলাকায় অশান্তি ঘটছে। আবার ওদিকে ভারতের আর এক সীমান্ত দেশ নেপাল আন্দোলনে উত্তাল। এশীয় সম্মেলনে চীন ভারতের বৈঠকের পর চীন সীমান্তে খানিকটা স্থিতিশীলতা এসেছে। তা সত্ত্বেও উত্তর পূর্বের সীমান্ত সুরক্ষায় বরাবর নজর কেন্দ্রের ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড সূত্রের খবর, 15 থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনীর বিশেষ অনুষ্ঠান, যৌথ বাহিনীর কমান্ডারদের সম্মেলন রয়েছে। তাতে যোগ দিতেই 15 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কলকাতায় আসা বলে জানা গেছে। ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের তথ্য সূত্রে জানা গেছে যে আগামী সোমবার ফোর্ট উইলিয়ামের অনুষ্ঠানে মোদী, রাজনাথ সিং, অজিত দোভাল ছাড়াও থাকবেন সিডিএস সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান, প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং। সেনাবাহিনীর সঙ্গে আলাদা করে বৈঠকও করতে পারেন তারা। উত্তর পূর্ব সীমান্ত সুরক্ষায় এই বৈঠক অতি জরুরি, তা বলাই বাহুল্য। ওই দিন প্রধানমন্ত্রী মোদী কোনো রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেবেন না বলেই সূত্রের খবর। আমি আগেই বলেছি যে কোনো ধরনের কোনো রাজনৈতিক কর্মসূচিতে নয়, শুধুমাত্র সেনাবাহিনীর অনুষ্ঠানে যোগদান করা এবং সেনাবাহিনীর সাথে বৈঠক করা। এ কথা পরিষ্কার যে ভারত এই মুহূর্তে তার সব সীমান্ত অঞ্চলে যেমন নিরাপত্তা জোরদার করছে, ঠিক তেমনি উত্তর পূর্ব সীমান্তেও নিরাপত্তা জোরদার করছে নানা কারণে। ভারত সতর্ক থাকছে। এদিকে ওদিকে যাই হোক না কেন, বাংলাদেশ উত্তপ্ত হোক কিংবা পাকিস্তান বাংলাদেশে এসে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করুক না কেন, ভারত তাদের প্রস্তুতি নিয়ে রাখছে যে এটি এক প্রকার নিশ্চিত। অনেক বছর পর একটা নির্বাচন হচ্ছে, এটা ডেফিনেটলি একটা মডেল। আমরা আশা করব আল্লাহ দিলে আপনাদের সবার দোয়া যেন নির্বাচনটা খুব ভালোভাবে হয়ে যায়। যারা এখানে ভোট দিচ্ছে তারা কিন্তু একেবারে শিক্ষিত সমাজ, সবাই 100% শিক্ষিত সমাজ, তারা ভোট দিতেছে। আর জাতীয় নির্বাচন যেটা হবে এটা কিন্তু একেবারে মিক্স, এটার সাথে ওইটা একেবারে মিলে ফেলানো যাবে না, বাট এটা তো একটা মডেল হিসাবে কাজ করবে। আর এখানে ধরেন যারা প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার হচ্ছে, তারা একেবারে উচ্চশিক্ষায় শিক্ষিত। আর ওই জাতীয় পর্যায়ে কিন্তু আবার ঠিক এরকম হবে না, বাট এটা ডেফিনেটলি একটা মডেল। একটা অনেক বছর পরে একটা নির্বাচন হচ্ছে, এটা ডেফিনেটলি একটা মডেল। আমরা আশা করব আল্লাহ দিলে আপনাদের সবার দোয়া যেন নির্বাচনটা খুব ভালোভাবে হয়ে যায়। না, আমাদের কাছে গতকাল যেমন আসা কোনো রকম এরকম রিপোর্ট নাই, মানে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে এবং ভোটও দিচ্ছে। সকালে আপনাকে মিডিয়া রিপোর্টগুলি আমি সকাল 8টা থেকে দেখলাম, আমার এই মিডিয়া রিপোর্টগুলি দেখে বেশ ভালো লাগছে। জাতীয় নির্বাচন নিয়ে কি নির্দেশনা দিলেন? জাতীয় নির্বাচনে আজকে মেইনলি আমরা আলোচনা করছি যে আমাদের ট্রেনিংটা নিয়ে, আমাদের প্রস্তুতিটা কী ধরনের প্রস্তুতিটা আমাদের নিতে হবে ওইটা নিয়ে, এবং সবাই যেন ওই যে একটা ট্রেনিং মডিউল আমরা করছি ওই ট্রেনিং মডিউলটা যেন তারা মেনে চলে। আগে কোনো একটা ঘটনা ঘটলে এই রিপোর্টটা পেতেই কিন্তু অনেক সময় লাগতো। এখন কিন্তু আপনাদের বা আমাদের টেকনোলজির উন্নতির জন্য মানে সাথে সাথে একটা জিনিসের খবর পাওয়া যায়, এইটা কিন্তু একটা ভালো। আবার এটা হলো কি, আবার ওই যে বললেন ওই অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা ক্রিয়েট করে। বাট এখনও যেই পরিস্থিতি আছে আমার মনে হয় নির্বাচন করতে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। আল্লাহ দিলে ওই আমাদের চিফ অ্যাডভাইজার যে বলছে এটা শান্তিপূর্ণভাবে এবং সুষ্ঠু এবং সবচেয়ে হলো একটা উৎসবমুখরভাবে একটা এই নির্বাচনটা হবে। দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফিজ।